তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছে গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, জুলাই সনদ নিয়ে কি উত্তপ্ত হবে রাজনীতি? এছাড়াও সমসাময়িক নানান বিষয় রয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্র যে উত্তেজনা, সেই উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে এক ধরনের অস্থিরতা চলছে। যদিও বাংলাদেশের সরবরাহ নিয়ে কোনো প্রকার ঘাটতি নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারপরেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে জ্বালানি তেলের বাজারে। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের কাছ থেকে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। রিপন ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জি, জুলাই সনদ, যেটি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এটি নিয়ে আলোচনা চলছে, নানান চড়াই উতরাই পেরিয়ে জুলাই সনদ একটি তৈরি হয়েছে। সেখানে যারা দাবি করেছিল তীব্রভাবে এটি ছাড়া অনেক কিছুই করতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, তাহলে অনেক কিছু করতে দেওয়া হবে না, জোর দাবি ছিল, তারাই স্বাক্ষর করেছে সবার শেষে ভোটের পরে। এখন এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানান ধরনের তর্ক আছে, বিতর্ক আছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদ অবশ্যই তারা এড়িয়ে যাবেন না, তারা পর্যায়ক্রমে এগুলো অ্যাডপ্ট করবেন। কিন্তু অনেকে মনে করছেন যে জুলাই সনদ আসলে অনেক আলোচনার নিচে চাপা পড়ে যাচ্ছে। আপনি কি মনে করেন? বিষয়টা আমি ওইভাবে দেখি না। কারণ হচ্ছে যে আপনার আমাদের দলের তরফ থেকে তো আমরা গণভোটের পক্ষে তো আমরা হাকে জয়যুক্ত করার জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলাম। আমাদের পার্টির প্রধান তো এরকম আহ্বানই জনগণের কাছে জানিয়েছিলেন এবং গণভোটে হা জয়যুক্ত হয়েছে। যেহেতু গণভোটে হা জয়যুক্ত হয়েছে, শুধু হা জয়যুক্ত হয়নি, অলমোস্ট আপনার প্রায় 70% মানুষ, 69% মানুষ হার পক্ষে ভোট দিয়েছেন। ফলে এবং এখন যারা সরকার গঠন করেছেন, আমি বিএনপির কথা বলি, তাদেরও দাবি ছিল, তাদের আহ্বান ছিল হাকে জয়যুক্ত করার। তো সুতরাং এবং বিএনপির তরফ থেকে তো অলরেডি আপনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। আমি প্রতিশ্রুতির কথা বলছি না, এটা রিটারেট করেছেন তারা। সেটা বলেছেন তারা এই সব বিষয়ে, সংস্কার প্রসঙ্গের যে সমস্ত বিষয়গুলো তারা জাতির কাছে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, সেই বিষয়গুলো তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। এই ব্যাপারে ন্যূনতম কোনো বিচ্যুতির ঘটনা ঘটবে না। যেহেতু ন্যূনতম বিচ্যুতির ঘটনা ঘটবে না, সুতরাং আমি মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে এবং সেটা বাস্তবায়ন নিয়ে কোনো দোলাচালে থাকার কোনো কারণ কিন্তু নেই। সংসদের বিরোধী দলের পক্ষ থেকে রাজপথে আন্দোলন করবার কথাও আমরা শুনছি। এটা খুবই অপ্রত্যাশিত। কারণ হচ্ছে প্রবাবলি আজকে বোধহয় এই সংসদ সদস্যরা যে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদে, তাতে বোধহয় এটা দ্বিতীয় অধিবেশন, মানে প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে, মানে ইভেন অধিবেশন দ্বিতীয় নাই, ইউর রাইট। সেটা হচ্ছে যে আপনার মুলতবি হয়ে যাওয়ার পরে এটা আবার রিজিউম করেছে। সুতরাং একেবারে প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকটি যখন আবার চালু হলো, শুরু হলো, ঠিক সেদিনই বিষয়টাকে রাজপথে নিয়ে যাওয়ার যে প্রচলিত যে পুরনো যে রাজনীতিগুলো আমরা দেশের মানুষ দেখতে পছন্দ করেন না, সেই ভাষাগুলো বোধহয় পরিহার করা উচিত হবে। মানে যে রাজনীতি আমরা পরিহার করবার প্রতিশ্রুতি দিয়েছি সবগুলো এক্স্যাক্টলি ওই ভাষাগুলো, ওই কনোটেশনগুলো আপনার থাকা উচিত না। কেন আপনি এই কনোটেশন ব্যবহার করবেন? আপনার তো এটা করার দরকার নেই। যা রাজপথে নিয়ে যাবো, ওয়াই? এছাড়া তাদের করবারই বাকি আছে। আপনার তারা নোটিশ দিয়েছেন, সেই নোটিশ অনুযায়ী এটা আলোচনা হবে। সংসদে তারা আছেন, সরকারি দলও তো বলেনি না তারা এটা মানছেন না, তারা প্রত্যাখ্যান করছেন, তাও তো বলেননি। তো সেখানে আলোচনা হবে, যেহেতু সংসদই হচ্ছে সকল আলোচনার কেন্দ্রবিন্দু, এবং সংসদই তো এটা অনুমোদন করবে। অন্য কোনো জায়গায় তো এটা করার কিছু নাই।
একেবারে লিগ্যাল প্ল্যাটফর্ম ওইটি। রাইট। তো আপনি যাই কিছু করেন না কেন সে তো থ্রো সংসদ। ওই যে আপনার প্রেসিডেন্ট যে মানে অর্ডারটি দিয়েছেন না, রাষ্ট্রপতির আদেশ নামে যে জুলাইয়ের যে আদেশের কথা বলছেন, সেটাও তো অনুমোদন করতে হবে সংসদে। প্রশ্ন উঠেছে যে প্রেসিডেন্ট এই ধরনের অর্ডার দিতে পারেন কি না। সংবিধান বহাল থাকা অবস্থায় প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবেন না কেন? সেটা হলো যখন সংবিধান কার্যকর থাকে না, তখন তো দেশ কোনো না কোনোভাবে চলতে হবে, একটা ফরমান ডিক্রি থাকতে হবে। তো এটা আপনার ৭২-এ আপনার প্রেসিডেন্ট অর্ডার ছিল। আমার খেয়াল আছে তখন আমরা স্কুলে পড়ি অবশ্যই, এবং প্রেসিডেন্ট অর্ডার তখন পিও 90 বা এরকম একটা ব্যাপার ছিল, মানে রাষ্ট্রপতির 90 নম্বর আদেশ এরকম একটা কিছু। তো তখন তো সংবিধান পড়ার বয়স না, আর এখনকার মতো সংবিধান এত অ্যাভেলেবলও ছিল না। সত্য কথা। তো বড় ভাইয়েরা যারা রাজনীতি করতেন তারা বলতেন যে রাষ্ট্রপতির কি 50 ধারায় অথবা 90 ধারা হোয়াট এভার, মানে রাষ্ট্রপতি একটা ধারা বাতিল করতে হবে। তা আমরাও মিছিলে যেতাম, আমরাও বলতাম করতে হবে। তো সেদিন থেকে আমরা জানি যে রাষ্ট্রপতির একটা আদেশ হয়, সেটা প্রেসিডেন্ট অর্ডার পিও। প্রথম বুঝতাম না যে হোয়াট ইজ পিও 50 or 90, মানে এক্স্যাক্টলি। আমি দুঃখিত আপনার দর্শকদের কাছে, সেটা হচ্ছে যে আমি মানে যে পিও 90 or 50 ব্যাপার আমি কনফিউজড আছি। আমি পরবর্তীতে আমি একটু মানে যাচাই করে নেব এক্স্যাক্টলি এটা কি। বাট একটা অর্ডার ছিল, যে অর্ডারটি বাতিলের পক্ষে তৎকালীন বিরোধী দল, মানে সেই ৭২ সালেই বিরোধী দল কিন্তু দাবি তুলেছিল। এখন তাহলে তখন যদি প্রেসিডেন্ট অর্ডারটা থাকে, কারণটা ছিল কি, তখন তো সংবিধান প্রণীত হয়নি, সংবিধান ওয়াজ নট এনফোর্স, তখন এটা ছিল না, এটা কার্যকর ছিল না। তো যেহেতু সংবিধান কার্যকর ছিল না, সেজন্য তখন রাষ্ট্রপতি বিভিন্ন সময় রাষ্ট্রপতির আদেশ, বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি আদেশ দিতেন। আচ্ছা, এখন তো সংবিধান আপনি স্থগিত করেননি, সংবিধান বহাল আছে। এখন তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশ দিতে পারেন না। তো এই বিষয়গুলো নিয়ে একটা বিতর্ক আছে। তো সেই বিতর্কটাও তো সমাধান হতে পারে আপনার জাতীয় সংসদে, তাই না? আমার মনে হয় যেটা হচ্ছে এত রক্তক্ষয়, এত প্রাণদান, তাই না, এত কিছু, এত কষ্ট, 17 বছরের লড়াই সংগ্রাম, কারাভোগ, মানে আমি যদি আমাদের কথা বলি, কারাভোগ, মামলা, হয়রানি, নির্যাতন, বাড়িঘর ছাড়া, আর যারা জীবন দিয়েছেন, তাই না, যারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন অথবা দেশে ফিরতে পারেননি, ত্যাগ তো কারোরই কোনো অংশ কম নয়। সুতরাং খুব মারপ্যাচের মধ্যে না যেও, মানে আইনি মারপ্যাচের মধ্যে না যেও, যেটা দেশের জন্য মঙ্গল হয়, একটা সুরাজনীতি যাতে আসে। আমি আমার প্রয়াত মানে ইমিডিয়েট মানে পাস্ট প্রাইম মিনিস্টারের কথা বলতে চাই, বেগম খালেদা জিয়ার কথা বলতে চাই, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি একটি সভাতে তিনি বলেছিলেন যে তিনি 4টা বলে যে 4G'র কথা বলেছিলেন, 4টা জি। আমাদের মোবাইলের তরঙ্গের কথা বলি না, 5G 4G বলি না, তিনি বললেন যে রাজনীতিতে একটা 4G'র ব্যাপার আছে। এখন তো 5G চলে আসছে মানে তরঙ্গে। তো 4G'র কথা উনি বললেন, প্রথম 4G'র কথা উদাহরণটা নেন, গুড পলিটিক্স, গুড পার্লামেন্ট, গুড গভর্নমেন্ট, গুড গভর্নেন্স। সুরাজনীতি না হলে সুসংসদ হয় না। মানে ভালো রাজনীতিটা যদি সংসদে না আসে, খুব ডেডিকেটেড, প্যাট্রিয়ট, কমিটেড টু দ্য পিপল, তাই না, এই লোকগুলো যদি সংসদে আসে তাহলে সুসংসদ হবে, ওই সংসদটা ভালো হবে। সুসংসদ বলতে বোঝাচ্ছে একটা ভালো সংসদ হবে। তো ভালো সংসদের বৈশিষ্ট্য হবে দ্যাট শুড বি কম্পোজ বাই দ্য গুড পলিটিশিয়ানস, গুড পিপল, নট খেলাপি, নট দুর্বৃত্ত, নট স্টিগম্যাটাইজড পিপল। মানুষ প্রশ্ন তুলতে পারে, চোখে আঙুল দিয়ে বলতে পারে লোকটা ভালো না, এরকম লোকজন দিয়ে না, ঠিক আছে? আচ্ছা, তো আবার শুধু আলেম ওলামা দিয়েই হবে তাও না, আমি হচ্ছে ভালো মানুষ, মানে গুড সোল, এক্স্যাক্টলি ভালো মানুষ। যেমন একটা ভালো ডাক্তার, তিনি ভালো মানুষ, আগে তো ভালো মানুষ হতে হবে। আপনি রাজনীতি করবেন, আপনি খুব ভালো পলিটিশিয়ান, তার আগে আপনার ভালো মানুষ হতে হবে, আপনাকে ভালো স্বামী হতে হবে, ভালো ভাই হতে হবে, ভালো একটা ভালো মানুষ হতে হবে, সোজা কথা, রাইট? তো আপনি ভালো মানুষ সংসদে যাবে, ভালো সংসদ হবে, ভালো সংসদ, ভালো সরকার, ভালো সংসদের আউটপুট হবে, কারণ ওটা জাতত, মানে ওটা বাই প্রোডাক্ট আপনার ভালো সরকার হবে। 300 আসনের মধ্যে যদি বেশিরভাগ মানুষ যদি ভালো থাকে, ওখান থেকে ভালো সরকার বানানো যাবে। ভালো সরকার হলে আপনার
ভালো শাসন ভালো নিশ্চিত করা শাসন, সুশাসন হবে। তো সব কিছুর মধ্যে একটা ভালোর ব্যাপার আছে। 4G, সেই 4Gর অভাব দেখছেন এখন, আমি দেখছি না, আমি বলছি যে এটা এটা প্রত্যাশা করেন। প্রি কন্ডিশন, পাবলিক এটা পছন্দ করে। সুতরাং রিপন ভাই, আপনার কাছ থেকে আমি শুধু 2 সেকেন্ডে আমি কনক্লুড করে দিতে চাই প্রসঙ্গটা। সেটা হচ্ছে যে দেশের জনগণ একটা ভালো সরকার, ভালো সংসদ, ভালো রাজনীতি, ভালো শাসন চায়, এবং সেটা সংসদের মধ্যেই সেটা সম্ভব। জনগণ অনেক আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যাশা নিয়ে জনগণ অনেক বছর পর এটা ভোট দিয়েছে। আশা করি সেটাকে এখনই রাজপথে টানাটানি না করে সংসদে আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় বিতর্ক সংসদে জনপ্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। শেখ ফজলে বারী, আপনার কাছ থেকে শুনতে চাই, শেষ পর্যন্ত আসলে রাজপথেই গড়ায় আমাদের রাজনৈতিক ইতিহাস বা আমাদের পূর্ব অভিজ্ঞতাগুলো এটাই বলে, এই সংসদে যারা আছে, যারা সরকারে আছে বা যারা বিরোধী দলে আছে বা যারা বিরোধী দলে যেতে পারেনি বা যারা এখনো রাজপথে আছে, সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। রাজপথে যদি গড়ায় তাহলে কি রাজপথ উত্তপ্ত হবে? যদি উত্তপ্তই হয় তাহলে ওত পেতে থাকা একটি পক্ষ কিন্তু এখানে সুযোগ নিতে পারে। আপনার কাছে কি মনে হয়? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক, সম্মানিত সহ আলোচক ওনাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। দেখুন, বিষয়টা হলো যে এখনকার যে সরকার এসছে, এই সরকার আমাদের সকলেরই আন্দোলনের ফসল। সব দলই নির্যাতিত হয়েছেন, নেতৃবৃন্দ নির্যাতিত, চরম একটা পরীক্ষা দিয়েছেন। মানে আজকে পার্লামেন্ট অধিবেশনে স্পিকার একটি কথা বলেছেন যে এমন একটি পার্লামেন্ট যেখানে ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, গুম ফেরত আছেন, হ্যাঁ, এরপরে বছরের পর বছর কারা নির্যাতিত নিপীড়িত মানুষরা আছেন। এরকম একটা সংসদ বসেছে এবং সবাই মিলে কিন্তু আমরা একটা সময়, আন্দোলনের সময় আমরা এক টেবিলে বসেই আন্দোলনের ছক আঁকা হয়েছে অনেক সময়। তো তারাই আজকে সংসদে গিয়েছে। বিষয় হলো যে এই যে জুলাই সনদটা তো মানে আসমান থেকে পড়েনি, অথবা এটাও আলোচনার ফসল, তাই না? আলোচনার ফসল। এবং এটা মানে চট করে কেউ একজন লিখে দিয়েছে, সবাই জি হুজুর, এরকম বিষয়টি হয়নি। দীর্ঘদিন পর্যন্ত আমিও গিয়েছি বিভিন্ন সময়, সেখানে মিটিংয়ে করেছি, বসেছি, চুলচেরা বিশ্লেষণ হয়ে 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 একটা পর্যায়ে এসছে। হ্যাঁ, এটাই সত্য কথা যে একটা কোনো বিষয়ে ডিসিশন হতে গেলে 5 জনের 5টা মত থাকবে। এরপরে যিনি সভাপতিত্ব করবেন তিনি একটা মত দিবেন। এখন যার দ্বিমত, তার মতের বিপক্ষে গিয়েছে, এটা হলো ইসলামের নির্দেশনা তো বটেই। ইসলামের এটা কঠিন নির্দেশনা যে যখন আমিরে ফয়সাল যিনি সিদ্ধান্ত দিবেন, উনি সিদ্ধান্ত দেওয়ার পরে আমার ভিন্ন মত থাকলেও এখানে আমার নতুন করে কিছু বলা জায়েজ নেই শরীয়তের পরিভাষায়। আর এটা রাষ্ট্রীয় আইনে সব জায়গাতে এটা চলে না। তো সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা যেটা প্রত্যাশা করি, এখনও যেটা প্রত্যাশা করছি, যে সরকারে যিনি রয়েছেন, সরকারের উচিত, আমরা দেখছি ইদানিং যে সংসদ বসেছে, সংসদে মানে অযথা এগুলি নিয়ে অনেক পেঁচাল, অনেক আলোচনা চলছে। এটা তো চট করে আসেনি, যেটা শুরুতে বললাম। আমরা সকলে মিলেই কিন্তু ঐক্যমত্য কমিশনে বসে এটা করেছি, সিগনেচার করেছি। হ্যাঁ, এখানে আপনার কোনোটা দ্বিমত ছিল, আমার দ্বিমত ছিল। এখন তো এটাকে নিয়ে সংসদে আমার সময় ক্ষেপণের দরকার নেই। কিন্তু রিপন ভাই তো বলছেন এটা সংসদেই সুরাহা করবার জায়গা। ঠিক আছে, আমি বলি, দেখেন, সুরাহা হোক, অসুবিধা নেই, আইনে ভিত্তি দেওয়ার জন্য আপনি সংসদে যেতে হবে, কথা হবে, ঠিক আছে। কিন্তু যেই প্যাচালগুলো আগে হয়ে গিয়েছে, এখন নতুন করে সেখানে যে এটা এই ওয়ার্ডার চলবে কি চলবে না, এটা হবে কি হবে না, আমরা সব মেনে নিয়ে স্বাক্ষর করেছি, গণভোট হলো, তাহলে আমি আগেই ভেটো দিতাম যে গণভোট হবে না, গণভোট বাদ দেন। বিএনপির পক্ষ থেকে তো অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আছে, আমি তো সেটাই বলছি, আসলে নোট অফ ডিসেন্ট আছে, সবারই আছে। তো এখন যেটা সিদ্ধান্ত হয়ে গেছে, সেই সিদ্ধান্তের উপরে জাতি গণভোটে ভোট দিয়েছে। আপনি দেখেন, রিপোর্ট দেখলে আপনি দেখবেন, একদিন সংসদ চলতে সকল অ্যাকর্ডিং টু সকল খরচ যোগ করলে একটা রিপোর্ট দেখলাম প্রায় 1 কোটি টাকার মতো নাকি খরচ হয়। আমি জানি না ডিটেলস। তো এত যে খরচ যেই সংসদের, একদিন সংসদ বসলে পুরোটা সময়, তো এত খরচ হচ্ছে যেই সংসদে, তো সেইখানে আমি আবার সেই পুরন পেঁচালটাকে কেন নিয়ে যাব? আমাদের বাংলাদেশে অর্থনীতি ডেভেলপ করা দরকার, কর্মসংস্থান তৈরি করা দরকার, দীর্ঘদিনের ফ্যাসিবাদের যে জঞ্জাল আছে এগুলি পরিষ্কার করা দরকার। মানুষ ওই পেঁচালা শুনতে চায় না ভাই। মানুষ চায় যে আপনি কিভাবে দেশের ডেভেলপ করবেন, অর্থনীতি ডেভেলপ করবেন, মুদ্রাস্ফীতি কমাবেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। এই যে এবার দেখেন ঈদের
ঈদে যেই ঘটনাগুলি ঘটলো, কতগুলি মানুষের প্রাণ গেল। আমরা কি পারি না যে আমাদের দেশের দুর্ঘটনাকে জিরোতে হয়তো আনতে পারবো না, কিন্তু কাছাকাছি তো নিতে পারি। বিশ্বব্যাপী তো এর নমুনা আছে, পলিসি আছে। আপনি বাংলাদেশের সেই পলিসিগুলির এগুলি নিয়ে আপনি চিন্তা করেন, সংসদে আলোচনা করেন। সেগুলি বাদ দিয়ে সেই যেগুলি সিদ্ধান্ত হয়ে গেছে, হ্যাঁ এটাকে আইনি প্রক্রিয়ায় নেওয়ার জন্য একটা দিন 2টা দিন সেশন করলে আমার মনে হয় হয়ে যায় যে এইটাই হয়েছে, আসেন এটার উপরে আমরা এই প্রক্রিয়ায় আমরা এটা বাস্তবায়নে চলে যাই, বাস হয়ে গেল। আরেকটা জিনিস দেখেন যে আপনি কি এখানে কোনো ইল মোটিভ দেখেন? আমার কাছে তাই মনে হচ্ছে যে এখানে কোনো অন্য কোনো মোটিভ বা কারো অন্য কোনো চিন্তাভাবনা কাজ করছে কিনা। শোনেন, বিষয় কি, বাংলাদেশের মানুষ তো বা কোনো দেশের মানুষ তো বোকা না, এবং এদেশের মানুষ কিন্তু এই দীর্ঘদিন নির্যাতিত হইতে হইতে মানুষ কিন্তু ফাউ পেঁচালা শুনতে চায় না, বিরক্ত মানে মারাত্মকভাবে বিরক্ত। মানুষ এখন দেখতে চায় যে সকালে উঠে আমি আমার পল্টন এলাকা থেকে বা পল্টনে আমি অমুক এলাকা থেকে কত শর্ট টাইমে আমি যেতে পারি। কিন্তু রাজনীতিতে বিরক্তির জায়গা নেই। না শোনেন, বিষয়টা হলো রাজনীতিতে চর্চার বিষয়, প্রতিনিয়ত চর্চার মাধ্যমে রাজার নীতি, তাই না? সে রাজার নীতিটাকে আমরা বাংলাদেশে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি, এটা একটা বিরক্তের জায়গা হয়ে গেছে। সাধারণ মানুষ এই বিরক্তটা চায় না। আমাদের উচিতটা কী ছিল, আমরা সকলেই যেহেতু নির্যাতিত, আমরা পারতাম প্রথম দিন সংসদে গিয়েই আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের এই যে বিষয়গুলি বললাম আমি, এগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। আমরা এগুলি নিয়ে নতুন নতুন আইন করতে পারতাম, সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করতে পারতাম, আলোচনা হতে পারতো যে আমরা এই সে ঈদ যে উৎসব গেল, এখানে আমরা এই মানে যাবতীয় অ্যাক্সিডেন্ট দূর করার জন্য আমরা এই নীতিমালাগুলো করতে পারি। আলোচনা হোক, হয়ে সিদ্ধান্ত নেন। অনেক প্রক্রিয়া বিশ্বব্যাপী তো আছে, আমরাও তো 10টা 20টা জানি যে এগুলি ইমপ্লিমেন্ট করলে আমাদের দেশের এটা হয় না। দেখ কতগুলি মানুষের জীবন ঝরে গেল এখানে। এই যে অব্যবস্থাপনা, ট্রাফিক সিস্টেমে যে অব্যবস্থাপনাগুলো, তারপর বাজার ব্যবস্থাপনায় যে অব্যবস্থাপনাগুলো রয়েছে, আপনি হাজার বিষয় রয়ে গেছে। আপনি দেখেন এই যে আমরা যে বাজার করছি প্রতিনিয়ত। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আরো শুনতে চাই শেখ ফজলে বারী। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ। আপনার সঙ্গে আলোচনা চলছিল, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। আপনি বলছিলেন যে সংসদে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করবার সুযোগ আছে, কিন্তু এটিও তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটিও তো আইন, আর সংসদের কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। কোথায় সড়ক দুর্ঘটনা ঘটলো এটি নিয়ে সংসদে আলোচনা করবার সুযোগ খুব কম। হ্যাঁ, শোক প্রস্তাব আসতে পারে, আমরা সমবেদনা জানাতে পারি। না, আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে অবশ্যই মানে সড়ক দুর্ঘটনা নিয়ে আমি সেটা বলছি। আমি বলছি যে আমাদের ট্রাফিক আইনগুলি উন্নত করা, এরপরে ট্রাফিক আইনের বাস্তবায়নের প্রসঙ্গে এই সমস্ত সংস্কার, এসব বিষয় হতে পারতো, আমি সেটা বলতে চেয়েছি। তো আর মূল যেটা পয়েন্ট সেটা হলো যে অবশ্যই সংসদে যেতে হবে। আপনি এটাকে প্যাকেজ আকারে এখন তো ডিটেইলস আলোচনা করার, এখন তো দেখছি যে এটা আদৌ হবে কি না, এমনকি গণভোট নিয়েও প্রশ্ন চলে আসছে। গণভোট নিয়ে তো রিট পর্যন্ত, হ্যাঁ রিট পর্যন্ত হয়েছে। তো এই যে বিষয়গুলো আমি বলতে চাইছি, কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এটি আসলে সংবিধানে নেই, এটি ওনারা পাশ কাটাচ্ছেন না বা এড়াচ্ছেন ওরা, এটি আলোচনার মাধ্যমে সংসদে আগে সংবিধানে ইন্ডোর্স করে তারপরে এগুলো ইমপ্লিমেন্টেশন ওনারাও যাবেন। ওনারা পরিষ্কার করেছেন ফার্স্ট অধিবেশনের প্রথম দিন বা দ্বিতীয় দিনেই এই আলোচনা হয়েছে। তারপরেও বিরোধী দল যদি রাজপথে নামবার ঘোষণা দেয়, সেক্ষেত্রে রাজনীতি সেই পুরনো রাস্তায় ফিরে যাচ্ছে কি না। দেখেন, আমি সেটাই বলতে চেয়েছি, আমি কথা শেষ করে নিয়ে আসছি। সেটা হলো যে রাজপথ পরে, আমার কথা হলো অবশ্য রাজনীতির মূল জায়গা রাজপথ পরে, মূল তো রাজনীতির রাজপথ, ঠিক আছে। যেটা বলতে চাই সেটা হলো যে আমরা এটাকে এখন যে আজকেও দেখলাম যে সংসদের যে উত্তপ্ততা সৃষ্টি হচ্ছে শুধু এটুককে নিয়ে, এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে এটা বাস্তবায়নের জন্য উভয়ে মিলে সহজ একটা প্রক্রিয়ায় চলে গেলে এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যেত। তো এটাকে বাদ দিয়ে আমরা অন্য অনেক বিষয় আছে সেগুলো আলোচনা করতে পারতাম। সেকেন্ড বিষয় হলো রাজপথে গেলে কি হবে। হ্যাঁ, রাজপথে গেলে আগের যে চিত্র তাই হবে, এখন সেটা তো কারোই কাম্য নয়। সেই জায়গা থেকে আমরা সেই জায়গা সামনে যেতে চাই, আমরা সেই জায়গা থেকে সংসদে এসেছি।
আবার এখান থেকে আবার রাজপথে চলে যাব? আমরা তো আর এজন্যই তো এই সংস্কারগুলো করা হয়েছে। দেখেন স্পিকার, ডেপুটি স্পিকার, অমুক সমুক, এগুলি অনেক কিছুর মধ্যেই সংস্কার কিন্তু আছে, যেন একটা সরকার এককভাবে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। এ জাতীয় অনেক কিছু কিন্তু এই সংস্কার প্রস্তাবনায় কিন্তু এসছে। তো সেটা বাস্তবায়ন করুক। আমরা চাই না যে আবার রাজপথে যাক, আবার রাজপথে স্লোগান, আবার আমরাই আবার মারামারি করি। আপনি যেটা বলেছিলেন পয়েন্ট, যে হ্যাঁ অন্য কেউ সুযোগ নিতেই পারে, তো অন্যকে আবার সুযোগ তৈরি করে দিবেন, মানে তারা প্রাসঙ্গিক হয়ে যাবে, তারা আবার আসবে, আবার ফ্যাসিবাদ কায়েম করবে, আবারও আমরা আয়নাঘরে ঢুকবো, আবারও জেলখানায় ঢুকবো। এটা তো আমাদের নিয়তি হয়ে যাচ্ছে, তাই না? তো সেটার থেকে বাঁচার জন্য আমার মনে হয় সবারই সংযমী হওয়া দরকার, মানে সব পক্ষেরই আলোচনায় থাকা আলোচনার টেবিলে বসা। হ্যাঁ, এবং আপনাকে অবশ্যই স্পেস দিতে হবে। আলোচনা করব, এই পার্লামেন্টে আমি দেখছি সবাই মোটামুটি কথা বলছেন, কিন্তু স্পেস পাচ্ছেন। ওই স্পেস না, আমি বলছি যে এটা বাস্তবায়নের জন্য। শোনেন, আচ্ছা। আমরা এক জায়গায় আলোচনা করতে গেলে আলোচনা আপনার কিছু কথা মানবো, আমার কিছু কথা মানবেন, এরপরে তো ডিসিশন হবে। আমার সব কথাই তো ডিসিশন হবে না। হ্যাঁ, তো যেটা আমরা ডিসিশন হয়ে গেছে ওটাকে আমরা শর্টে কীভাবে বাস্তবায়ন করে অন্যান্য প্রসঙ্গে আমাদের যাওয়া উচিত। আর একটা মজার বিষয় এবং দুঃখজনক হলো, এটা অলরেডি পত্রপত্রিকায় আসাও শুরু করেছে, যে আমাদের আইনমন্ত্রী এ বিষয়ে কথা কম বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। কেন আইনমন্ত্রী কেন এই বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করে যাচ্ছেন না? স্বরাষ্ট্রমন্ত্রীর এত মাথা ব্যথা কেন এই বিষয়টা নিয়ে, যেটা আগেও তিনি এসব বিষয়ে অনেক কথা বলেছেন, এবং কারণ তিনি ঐক্যমত্য কমিশনে তো তিনি ডিল করেছেন দলের পক্ষ থেকে, হয়তো সেজন্যও বলতে পারেন। না, সেটা উনি বলবেন কেন? এটা উনি হ্যাঁ কিছু বলতে পারেন, কিন্তু উনি হয়তো মন্ত্রী হিসেবে বলছেন না, উনি দায়িত্বশীল হিসেবে হয়তো বলছেন। ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নিয়ে ওনার মাথা ব্যথাটা বেশি থাকলে ভালো হয়। আইন মন্ত্রণালয়ের বা আইনমন্ত্রীর আইনের বিষয়গুলো নিয়ে মাথা ব্যথা থাকলে এটা আমার মনে হয় আরো মানুষের জন্য ভালো হবে, সহজ হবে। তো সেটাই আমরা প্রত্যাশা করি যে রাজপথের জন্য যেতে না হয়, তাহলে এটা কিন্তু মানুষ খুবই নেতিবাচক ভাবে নিবে। রিপন ভাই, যার কথা তার বলাই তো বেটার, এটা তো আমরাও মানি। ঠিকই আছে নাত্তাম, আপনি যেটা বলেছেন আপনি বরং মানে সঠিকই বলেছেন। কারণ এই যে সংস্কার বা সংস্কার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তিনি দলের পক্ষ থেকে তিনি সরকারের যে কমিটি ছিল সেখানে তিনি যেতেন, কথা বলতেন, দলের পক্ষে প্রস্তাবনা দিতেন অথবা আপত্তি তুলতেন। অথবা তিনি এই বিষয়গুলো যতটা থরো, মানে আই মাস্ট সে, তিনি এই বিষয়গুলো টোটালি তো তিনি ডিল করেছেন। তো তিনি যতটা থরো কম্পারেটিভলি, আমার যেটা, এটা আমার ব্যক্তিগত মত, হয়তো অন্যরা ততটা থরো নন। ফলে উনি হয়তো ইনস্ট্যান্ট অনেক উত্তর দিচ্ছেন। আমি তো তাতে কোনো দোষী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তো আর দিচ্ছেন, তিনি দলের নেতা, সেটা তো একজন পার্লামেন্টারিয়ান, তিনি দলের একজন নেতা, তিনি সরকারের মন্ত্রী, তিনি তো বলতে পারেন। এখন সরকার তার কোন সদস্যকে দিয়ে কথা বলাবেন এটা তো সরকারের সিদ্ধান্ত। আপনি বলছেন আইনমন্ত্রী, আমি তো আজকেই তো আইনমন্ত্রীর কথা শুনলাম। আইনমন্ত্রী তো আজকেই আমি মানে অনলাইনে যেটা দেখলাম তিনি কথা বলেছেন, এবং এই মানে সংস্কার নিয়ে কথা বলেছেন, জুলাইয়ের বিষয় নিয়ে কথা বলেছেন। সুতরাং আমার মনে এটা কোনো সমস্যা না। রিপন ভাই, এটা কি তাহলে নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন? জি, এটাকে কি নন ইস্যুকেই মেইন ইস্যু করা হচ্ছে? আমি ওইভাবে অ্যাকিউজ করতে চাই না, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। আমি ওই যে মানে অভিযোগ করার যে রাজনীতি, আমি এইটা তা বলবো না। আমি বলি হ্যাঁ, ইটস গুড পার্লামেন্টে যদি আপনার এই আলোচনাগুলো যদি না থাকে, একটু ভাইব্রেন্ট তো হওয়া উচিত পার্লামেন্টে। বহু বছর আমরা দেখিনি, তাই না? পার্লামেন্টে ফাইন, অপোজিশন যারা আছেন তারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন, কথা বলবেন, তাদের সংশয়ের কথা বলবেন, তাদের আশঙ্কার কথা বলবেন, তাদের প্রত্যাশার কথা তারা বলবেন। উনি যেটা বললেন যে স্পেসের কথা যেটা বললেন, বিরোধী দল সেটা পাবে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, শুরুটা বা চলতি এখনও যে অবস্থাটা আছে, আই থিঙ্ক ইটস কোয়াইট স্মার্ট, খুবই ভালো। এবং পার্টিকুলারলি আমাদের প্রধানমন্ত্রী, লিডার অফ দ্য হাউস যিনি, তিনি তো মানে মানুষ তো সত্যি এটা মানে আমি দলের লোক হিসেবে বলছি না, মানে তিনি অনেকগুলো এই যে 17 তারিখে শপথ নেওয়ার পরে আজকে পর্যন্ত কত দিনের সরকার? খুব বেশি দিনের, 40 দিন, 13 দিন। আর আজকে হচ্ছে আপনার কত, 29 তারিখ, 29 আর 13 কত, মানে কত 42 দিন নাকি? 40-42 দিনের সরকার। তো 40-42 দিনের সরকার হিসেবে গত 55 বছরের বাংলাদেশে, মানে আই এম নট আন্ডারমাইনিং এনি ওয়ান, পার্সপেক্টিভ ভিন্ন। মানে সরকারে যারা ছিলেন
ইতিপূর্বে যারা প্রধানমন্ত্রী ছিলেন, কাউকে আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল, সবার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, এক এক সময় প্রেক্ষিতটা ভিন্ন থাকে, তো মানুষের প্রত্যাশাও ভিন্ন থাকে। ৭৩ সালে আপনি যতটুকুতে সন্তুষ্ট ছিলেন, 26-এ ওটা না। আপনি 26-এ তো তা নন। ৭৩ সালে, ৭৪ সালে, ৭৬ সালে, মানে গোটা ৮০-র দশকে আপনি দেখেন তো আপনার কজন আত্মীয় স্বজন বিদেশে পড়তে যেত। এখন আপনি চেয়ে দেখবেন আপনার ছেলে মেয়ে সহ অনেকেই দেখবেন যে মানে ও লেভেল এ লেভেল করেই সব বিদেশে বড় বড় টপ ইউনিভার্সিটিগুলোতে তারা পড়াশোনা করছেন। অর্থাৎ দৃষ্টিভঙ্গি তো বদলে গেছে, পৃথিবীটাকে জানার সুযোগটা অনেক বেশি, মানে স্পেসটা ছোট হয়ে যাচ্ছে, জানার মানুষের হাতের সুযোগটা মুঠোয় অনেক চলে বেশি, আসছে। ছেলেমেয়েরা অনেক কিছু জানেন। এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রায় ১৭ বছর তিনি একটা নির্বাসিত মানে ছিলেন। অত্যন্ত কি মানে গণতন্ত্রের চর্চা করা, সংসদীয় রাজনীতির চর্চা করার মতো একটি প্রধান দেশে, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য ইউনাইটেড কিংডম, যেখানে আপনার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা বলেন, আমরা যেটা ফলো করি। ডেমোক্রেসির কথা বলেন, ফলো করি না, বলতে পছন্দ করি। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে কি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ছিল নাকি কখনো? এটা তো প্রধানমন্ত্রী শাসিত একটা সরকার ছিল, মানে ইন দ্য নেম অফ ইটস নট এ মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এটা মানে ওই রাষ্ট্রপতির কার্যালয়ের জায়গায় এরশাদের রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল। বাট তারেক রহমান কি করলেন? উনি সচিবালয়ে অফিস করছেন, প্রধানমন্ত্রীর রাখা যে অফিসটা, তিনি সেখানে যে অফিস করছেন, ৯টা ১ মিনিটে অফিসে ঢুকছেন। আজকে দেখলাম যে অন্যান্য মন্ত্রণালয়ের লোকজন ঠিক মতো অফিস করছেন কিনা, তাদের কিচেন পর্যন্ত চলে গেছে, সেখানে সেটা দেখতে গিয়েছেন। এই মানে এখন তো মোটামুটি গরম পড়েছে নাকি, তো হ্যাঁ গরম পড়েছে, সেখানে একেবারে অন্যদের মতো স্যুট টু টাই টুই লাগিয়ে মোটামুটি মানে একটা হাঁসফাঁস করে মানে ১৮-১৯ ডিগ্রি এসি টেম্পারেচার 18-এ দিয়ে চলছেন না, খুবই সাদামাটাভাবে চলছেন, সাদামাটাভাবে মানুষের কাছে অ্যাক্সেস করছেন না। সেগুলো কিন্তু মাসুদ সাহেবরা প্রশংসাও করছেন, ফলে সেগুলো কিন্তু ওনারাও প্রশংসা করছেন। ফলে যেটা হচ্ছে কি, মানুষ এটা ভীষণভাবে নিচ্ছে, সোজা কথা, পিপুল কিন্তু এটা ভীষণভাবে নিচ্ছে। আজকে বোধহয় আমি একটা পত্রিকা বিবিসির একটা অ্যানালাইসিসে দেখছিলাম যে মানে মন্ত্রীদের সক্ষমতার জবাবদিহিতা নিয়ে মানে প্রধানমন্ত্রী সেই জায়গাটাও কিন্তু নজর দিচ্ছেন। তো ফলে ঠিক আপনার ওই অনেক আগে প্রধানমন্ত্রী যেভাবে দেশটা রান করতেন, হেড অফ দ্য গভর্নমেন্টের যে রোল ছিল, এখনকার হেড অফ দ্য গভর্নমেন্টের বিজনেস, সোজা কথা তার স্টাইল, বিজনেস, এভরিথিং, এটা টোটালি ডিফারেন্ট। সুতরাং এখানে আমি একেবারে ১ সেকেন্ডে যে কথাটা শেষ কনক্লুড করে দিতে চাই যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি একেবারেই পশ্চিমা গণতান্ত্রিক চর্চার মতো তিনি যেভাবে বিহেভ করছেন, আপনি ওই প্রধানমন্ত্রীকে ওইভাবেই দেখতে পাচ্ছেন। কিন্তু ওনাদের দাবি তো জুলাই সনদ, রাইট। বিলেতের প্রধানমন্ত্রী, পশ্চিমা দেশের প্রধানমন্ত্রী কিন্তু একেবারেই দুর্লঙ্ঘনীয় না, তাকে দেখার জন্য দূরবীন দিতে হয় না, অথবা মেট্রোতে উঠলেও দেখা যায়। রাইট, আমাদের প্রধানমন্ত্রীও তাই দেখা যায়। আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমার বটম লাইন হচ্ছে, আমি আশা করব যে আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা শাসক দলের কাছ থেকে ইউ উইল এক্সপেক্ট এভরিথিং, আপনি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের বিহেভিয়ার এক্সপেক্ট করবেন। অ্যাট দ্য সেম টাইম পশ্চিমা দেশগুলোতে, পশ্চিমা গণতন্ত্রে বা উন্নত গণতন্ত্রে যদি বলি, মানে মডার্ন ডেমোক্রেসিতে ওইখানকার অপোজিশন যেভাবে রোল প্লে করে, এটা তো আমিডামি নির্বাচন, এটা তো আপনাদের ভোটের সরকার, আপনাদের ভোটের অপোজিশন, সোজা কথা। এটা যেমন জনগণের ভোটের সরকার, এটা ঠিক একইভাবে জনগণের ভোটের অপোজিশনও। শুধু এটা আমিডামি না, সুতরাং আমি অপোজিশন প্রতি আমার যে এক্সপেকটেশনটা থাকবে, এটাও আপনারা মডার্ন ডেমোক্রেসির অপোজিশন যেইভাবে রোল প্লে করে, সেই রোল প্লে আপনার মডার্ন ডেমোক্রেসির অপোজিশনের মতো রোলটা প্লে করে। রিপন ভাই, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু দেশের জনগণ আশা আমরা আবারও শুনবো। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। শেখ ফজলে বারী মাসুদ, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক বাজারে এক ধরনের অস্থিরতা আছে ইরান পরিস্থিতির কারণে। আমাদের সরকার বলছে যে জ্বালানি তেলের ওইভাবে ঘাটতি নেই বা আমাদের ক্রাইসিস নেই, এবং আমাদের চিটাগং বন্দরে কিন্তু বিদেশ থেকে বেশ কিছু অয়েল ট্যাঙ্কার এসেছে ইতোমধ্যেই।
আসলেই কোথাও ওইভাবে তেলের ক্রাইসিস নেই, কিন্তু ম্যানেজমেন্টের ক্রাইসিসের কারণে গতকালকে আমাদের দেখতে হয়েছে একজন ট্রাক চালক এক পাম্প ম্যানেজারকে নাটোরে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আসলে পরিস্থিতি ভয়াবহ দিকেই যাচ্ছে। আসলেই কি মানে অয়েল মিসম্যানেজমেন্ট না ম্যানেজমেন্টের মিসম্যানেজমেন্ট? না দেখুন, আমি আগের আলোচনায় এটাই বলতে চেয়েছি যে আমাদের অন্যান্য বিষয়গুলোতে মনোযোগী হওয়া দরকার, ওটাও করতে হবে। সরকারের আন্তরিকতা নিয়ে কিন্তু আমরা এখানে প্রশ্ন তোলবার সুযোগ অনেক কম। না, অনেক কম। আমি আবার রিপন ভাই যেটা বলতেছিলেন একটু আগে, যে আমাদের প্রধানমন্ত্রীর আচার আচরণ, চলন বলন, এটা বেশ এখনো পর্যন্ত সুন্দরী আমরা বলবো। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা অবশ্যই বলতে হবে। ওনার যেটা চলন ফিরন, এটা আগের এই রেকর্ড নেই, শান শওকত নেই। এবং আগের প্রধানমন্ত্রীদের চলাফেরা যেভাবে ছিল, রাস্তাঘাটে অনেক প্রোটোকল, অনেক কিছু, আমরাও মানুষ চলাচল বন্ধ, সব বন্ধ, এটা যে করছেন না, এটাও ঠিক। এবং এটার থেকে আমাদের দেশের যারা আমরা আছি, আমাদেরও অনেক কিছু করা দরকার। যেমন দেখেন, আমি সেদিন দেখলাম প্রধানমন্ত্রী এক জায়গায় দাঁড়িয়েছেন, মহিলারা বা ভিক্ষুকরা যে ঢোকার জন্য চেষ্টা করতেছে। তো এগুলিও আমাদের বিরত হইতে হবে, যে উনি সহজ চলছে, চলা দরকার। তো এটা যেমন ভালো দিক, সাথে সাথে আমরা যেটা বলতে চেয়েছি, এই যে জ্বালানি তেলের ব্যাপারে, এটাতেও অবশ্যই সরকারের যে বক্তব্য, যে জ্বালানি তেলের দাম যে বৃদ্ধি করেনি, এটাও অবশ্যই প্রশংসনীয়। সাথে সাথে ম্যানেজমেন্টে কিছুটা ত্রুটি অবশ্যই আছে, এটা অবশ্যই সরকারকে দেখতে হবে। যেহেতু ভোক্তা বাড়েনি, সরবরাহ কমেনি, তাহলে ক্রাইসিস তো নাই। তাহলে এভাবে মব বা এভাবে তো হুলস্থুল হওয়ার প্রয়োজন নেই। তো সেখানে আমি যেটা বলছিলাম আগে, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর জ্বালানি মন্ত্রী, তাদের কিন্তু এই বিষয়গুলোতে স্ব মন্ত্রণালয় মনোযোগী হওয়ার অনেক কিছু আছে। তার মানে কি ওনাদের মনোযোগের ঘাটতি দেখছেন? ওনারা দেখছি আমরা অন্য কিছুতে মনোযোগী হচ্ছেন, কিন্তু এই জায়গাগুলোতে যদি মনোযোগী, আমার কথা হলো সরকারটা কেবল বসেছে, বেশি দিন হয়নি, কিন্তু এই শুরু থেকেই যদি সরকারের কাজগুলি মানুষে একবার প্রশংসায় নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু একটা গুডউইল তৈরি হয়ে যাবে। তখন তাদের জন্য চলাটা সহজ হবে। যদি একবার সমালোচনার মুখে পড়ে, এখান থেকে কাটিয়ে ওঠাও অনেক কঠিন হয়ে যাবে। তো আমরাও চাই না, যেহেতু সকলেই এই আন্দোলন একটা ফসল। এবং মাসুদ ভাই, আরো কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় আটকও হচ্ছে তেল অতিরিক্ত স্টক করতে। আমি এটাই বলছিলাম যে ওটাও যেমন হচ্ছে, সাথে সাথে এটা হলো সরকারের কথাটা বললাম, সাথে সাথে জনগণেরও আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে, যেটা আমাদের মধ্যে যেটা আছে, খাদ্য না, সহ্য হয় না, অসহ্য। এই যে এখানে যে এই যে অ্যাক্সিডেন্টগুলো যে হলো, আমাদেরও কিন্তু অসহিষ্ণুতাও মারাত্মক। আমাদের কেন, আমাদের দ্রুত যেতে হবে, ওভারটেক করতে হবে, এই যে মানসিকতাগুলো, তাই না? এবং কোনো যে হেল্পার দিয়ে গাড়ি চালানো হচ্ছে, এরপরে ঘুমন্ত ব্যক্তিকে, একটা ড্রাইভারকে দিয়ে অতিরিক্ত ট্রিপ মারানো হচ্ছে, যার কারণে সে ব্যালেন্স রাখতে পারছে না। আবার এই তেলের ব্যাপারেও আমার হুলস্থুল হওয়ার তো কিছু নেই। 5 লিটার লাগলে 5 লিটার নেই। আবার একটা ক্রাইসিস যেহেতু বিশ্বব্যাপী আছে, তো আমি একটু এটাকে সংযমী হওয়াই যায়। তো সেটা তো আমি ধর্মও তাই বলে। যেমন আমারও একটা ছোট একটা স্কুটির মতো আছে পার্সোনাল, তো সেখানেও আমি অনেকে দেখছি, তেল আমাকে বলে কি, যে তেল একটু কমে আসছে, আপনি তাড়াতাড়ি নিয়ে ফেলেন। না, আমার দরকার নেই, আমি এখনো 2 দিন চলাফেরা করতে পারছি, কাজে আমার দরকার নেই। আমাদেরও এই সহিষ্ণু হওয়া উচিত। আমাদেরও যেমন এই রোজার মাসে যে সোলার মূল্য বেশি বাড়ছে, আমরা আরো বেশি সোলা খেতে হবে না, আমরা একটা ইসের মধ্যে মানসিকতা বদলাতে। আপনার কাছে আবারও শুনবো আমরা একটু, রিপন ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, তেল নিয়ে আসলে যে এই যে মিসম্যানেজমেন্ট, এই ঘটনা, এই অভিযোগ মাসুদ ভাই যেটি করলেন, এটি কিন্তু অস্বীকার করার সুযোগ অনেক কম, কারণ নানান জায়গায় কিন্তু আটক হচ্ছে, সেটা তো আমরা অস্বীকার করছি না। সরকার তো, কিন্তু আমাদের সরকার বলছে যে আমাদের ঘাটতি নেই, গ্রাহকও তো বাড়েনি, আটক তো সরকারই করছে। কিন্তু সরবরাহ যদি ঠিক থাকে, ক্রেতা যদি না বাড়ে, তাহলে ঘাটতি আসলে আটক যেহেতু সরকারের তরফ থেকে হচ্ছে, ল এনফোর্সিং এজেন্সি আটক করছে, তার মানে স্টেপস আর দেয়ার, পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওই যে উনি যেটা বললেন, যে আসলে কি আমাদের সমস্যা হচ্ছে কি, যে হোর্ডিং অ্যাটিটিউড। আমার 10 লিটার তেল গাড়িতে আছে, আমার আরও 30 লিটার বারে বারে লাইনে দাঁড়ায় মানে তেল ফুল ট্যাঙ্কি করার তো কোনো দরকার নাই, তাই না? এটা যদি মানে আমরা চিন্তা করি, তাহলে এটা হতো। এটা কিছুটা স্বভাবজাত সমস্যা। এটা আপনি এডুকেশনটা আপনি মানে এটা তো কিছু ধর্মশিক্ষাও লাগবে। মজুদদারিটা তো ধর্মীয় মানে ভীষণ ডিসকারেজ করে, একদমই নিষিদ্ধ করেছে। এই জিনিসগুলোর দিকে যে মানে জানা দরকার।
আর অপর দিক থেকে তেলের ক্রাইসিস তো বিশ্বব্যাপী আছে, এটা তো সেটি তো আর এড়ানোর এটা সুযোগ এটা তো আর এড়ানো যাবে না। ইয়েস, বাংলাদেশের সরকার জনগণের চাহিদার কথা চিন্তা করে আমাদের শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার কথা চিন্তা রেখে, মানে মানুষের নিত্যদিনের চলাচলের বিষয়টা চিন্তা রেখে প্রতিদিন প্রায় 137 কোটি টাকা বেশি দিয়ে সাবসিডি দিচ্ছে। ভর্তুকি দিতে হচ্ছে। অর্থাৎ আপনার যেই তেলের দামটা ইউনূস সরকার সাহেব যখন মানে এই সরকার শপথ নেওয়ার সময় ক্রাইসিস শুরু হয়নি, আমি যদি বলি 17 তারিখের আগে যে তেলের দামটা ছিল একই দাম আছে, সেই না আমি বলছি বিশ্ব বাজারে তো সেই তেলের দামটা নাই, বেড়েছে। কিন্তু আমাদেরকে তো কিনতে হচ্ছে বেশি দামে। আমি আমার নিজের পত্রিকাতে আপনার প্রধানমন্ত্রীর যিনি অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর তিতুমির, রাশেদ আল তিতুমির, তার একটা মানে তার বক্তব্য প্রসঙ্গে একটা রিপোর্ট ছাপা হয়েছে। সেখানে তিনি বললেন যে মানে ইমিডিয়েট পাস্ট যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু যে একটা বড় মাপের তেলের মজুদ রেখে গিয়েছেন তা না কিন্তু। তো ফলে ইয়েস উই হ্যাড মানে গুড স্ট্রং রিজার্ভ অ্যাট দ্যাট টাইম, বাট অ্যাট দ্য সেম টাইম তেলের মজুদ কিন্তু আমাদের অনেক বেশি ছিল না। তো ফলে এটা মানে 1 মাসের মধ্যেই বা 1.5 মাসের মধ্যে এটা টান পড়বে। সুতরাং এই জায়গাটাকে ঠিক রাখার জন্য সাপ্লাই চেনটা যাতে ঠিক থাকে সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট ইম্পোর্ট করার জন্য কিন্তু নজর দিয়েছে। এবং পার্টিকুলারলি প্রাইম মিনিস্টার কিন্তু ফুয়েল ক্রাইসিস নিয়ে তিনি কিন্তু স্পেশাল মিটিংও করেছেন এবং মানে ডিরেক্টিভসও দিয়েছেন। আই থিঙ্ক দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে বটে। আরেকটা ব্যাপার কি, ওই মানুষ মনে করে যে হয়তো দাম বেড়ে যেতে পারতো, একটু রিজার্ভ করি। তুমি কয় টাকা রিজার্ভ করবা? কিন্তু আমরা পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশে দেখেছি তারা তেলের এরকম যাতে অস্থিরতা না হয়, যারা মজুতদারি না হয়, তেলের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, না এটা আবার আমাকে আমার পরিচিত একজন, যদিও আমি তো সরকারি কেউ নই, কিন্তু যেহেতু আমার একজন নাগরিক, তো দল যেহেতু সরকার গঠন করেছে, সেই জন্য অনেকে বলে যে ভাই আপনি একটা পরামর্শ দিয়ে। আমি বলি কী পরামর্শ দেবো? তা আমি তো আর পরামর্শ দেওয়ার জায়গাতেও নাই, তাই জন্য আপনার অনুষ্ঠানের মাধ্যমে পরামর্শটা মানে ওনাদের আকাঙ্ক্ষার কথাটা বলে যে সরকার উচিত ছিল, যেহেতু বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, তেলের দামটা বাড়িয়ে দেওয়া। এই ভর্তুকি না দিয়ে তেলের দামটা আপনি যেই দামে কিনছেন আপনাকে তো সেটা অ্যাডজাস্ট করতে হবে, তো তেলের দাম আপনি বাড়িয়ে দেন। তো তেলের দাম বাড়িয়ে দেয় তখন একটু মজুদের ব্যাপারটা কমতো। এরপর যখন তেলের দামটা স্ট্যাটিক হয়ে যাবে, মানে নর্মাল জায়গায় চলে আসবে, তখন তেলের দাম কমে যাবে। তো ফলে যারা স্টক করবে তারা তো ধরাটা খাবে, যে কেউ হয়তো 20 লিটারই মানে ধরনের স্টক করছে, প্রতি লিটারে যদি ধরেন 20 টাকা করেই যদি মানে দাম নেমে যায়, তো তার 400 টাকা হলেও তো তার লস হবে। সুতরাং এইটা মাথায় থাকলে অনেকের আপনার এই করবে না, কি বলে, স্টক করার চিন্তা করবে না। আর যারা মানে মজুদ করার চেষ্টা করছেন কম বেশি, তাদেরকে ধরার চেষ্টা হচ্ছে। এরপরে বোধহয় কিছু মেজারও সরকার নিয়েছেন। আই থিঙ্ক মানে সিচুয়েশন ইমপ্রুভ করবে, কন্ট্রোলে চলে আসবে। আবার শুনবো আপনার কাছ থেকে। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কেবল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনার দুইজন আলোচকই বললেন তেল নিয়ে কোনো ক্রাইসিস নেই, মিসম্যানেজমেন্ট আছে। তো সরকার কি এটা বোঝে না মিসম্যানেজমেন্ট কি করে ম্যানেজ করতে হবে? এখানে সরকারের দায়িত্বশীল জায়গায়, আমি বলবো না যে সরকার না, ঠিক যাদের দিয়ে ম্যানেজমেন্ট করানো হচ্ছে তাদের ব্যাপারেও কিন্তু ঘাপলা পাওয়া গেছে। আমরা গণমাধ্যমে দেখেছি 2-4 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এদের মধ্যে 1-2 জন আটকও হয়েছে। এটা নিয়ন্ত্রণ করবে কি? শস্যের মধ্যে ভূত থাকলে সেই ভূত তাড়াবে কে? না, বিষয় হলো কি, যে ধরেন আপনি যথার্থ শেষ বাক্যটাই আসল। সর্ষের মধ্যে ভূত থাকলে তো ছাড়ানো কঠিন। তো সেজন্য আমাদের আসলে জাতীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা, সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, এটা বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো কার আন্তরিকতা ঘাটতি আছে কার নেই। এটার চাইতে বড় কথা হলো ম্যানেজমেন্টটা কি হচ্ছে, আমরা সমস্যার মুখোমুখি হচ্ছি কি হচ্ছি না, এটা হলো বিষয়। অনেক সময় হয় কি যে আমাদের এই সরকারেও আন্তরিকতা আছে, কিন্তু এখানে দুটো দিক আছে। একটা হলো অনেকেই আছে নতুন, যারা রাষ্ট্র পরিচালনার বা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা নেই, এটা একটা দিক আছে। সেকেন্ড বিষয় আছে হলো যে এদের মধ্যে আন্তরিকতার
আন্তরিকতা ঘাটতিও থাকতে পারে, আবার তৃতীয় কোনো পক্ষ আছে সরকারকে বেকায়দায় করতে পারে। ফেলবার চেষ্টা আবার করতে পারে। দুর্নীতি পরায়ণতা, যে আমরা একদম খুব ভালো হয়ে গেছি এই যারা মন্ত্রণালয় আছে, এটাও আমরা তো জিরো হইনি এখনো। হ্যাঁ, জিরো হয়নি, এটা বলাও কঠিন। তো সেজন্য আমার মনে হয় এক্ষেত্রে যারা চিফ আছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীকে এই লোক চয়েসের ব্যাপারে, লোক সেট আপের ব্যাপারে তারও দেখা উচিত এবং প্রয়োজনীয় নিয়মিত তদারকি করা উচিত। আমরা একটা মন্ত্রণালয়ের কথা দিয়ে শুরু করেছিলাম, বোধহয় এটাই শেষ, আমি শেষটা সে জায়গায় যাই। যেমন ধরেন আমাদের সড়ক মন্ত্রী যিনি আছেন, সড়ক রেল যোগাযোগ এবং অন্যান্য নৌমন্ত্রী, সেতুমন্ত্রী, তো ওনার দেখলাম যে এবার ঈদ যাত্রায় উনি মানে জনগণের কথা বলার চাইতে উনি মালিক পক্ষের কথা বলার জন্য বেশি যেন ব্যস্ত। জনগণ বলতেছে ভাড়া বেশি নিচ্ছে, অসুবিধা হচ্ছে, এবং আমরা দেখলামও তো। তো উনি বরঞ্চ বলতে চান না ভাড়া হচ্ছে না, বেশি না হচ্ছে না, এটাই বলার জন্য বেশি ব্যস্ত। তো এরকম যদি ওনার মন্ত্রীর, বর্তমান প্রধানমন্ত্রীর ডানেভাবে যদি এরকম মন্ত্রীরা থাকে, তাহলে বোধহয় এই সরকারকে ডুবাইতে খুব বেশি সময় লাগবে না। তো সেজন্য তা সরকারের উচিত এটাকে নজরদারিতে নিয়ে এবং যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন। রিপন ভাই, আপনাদের নজর এড়িয়ে যাচ্ছে কেন এই মানুষগুলো, মাসুদ ভাইয়ের যাদের ব্যাপারে অভিযোগ? না, আসলে কি আমাদের সবারই একটু কথা সীমিত থাকা ভালো। মানে কথা যখন কম বলবো তখন ভুলটাও কম হবে ন্যাচারালি। হয়তো সে মানে সরলভাবেই কথাটা বলেছিল, দায়িত্বশীল চেয়ারে বসে তো আর সরলভাবে বলার সুযোগ সরলভাবে থাকে না। কথাটা হয়তো বলেছিল, সেখানে বহু নানা ধরনের এক্সপ্লানেশন হচ্ছে। তবে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া ভালো। মানুষ কোনোটাই, সেটা সমঝোতা বলেন আর অসমঝোতা বলেন, কোনো ধরনের মানে এক্সটর্শন বা টাকা নেওয়াটা পছন্দ করে না, খুব ক্লিয়ার। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, এটা মানুষ পছন্দ করে না, করেনি, করবেও না। আর আমার কাছে আমার একটা অবজারভেশন হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই সড়ক পরিবহন সমিতি, অর্থাৎ মালিকদের সংগঠন, তো মালিকদের সংগঠনের চাঁদা নেওয়ার জন্য রাস্তায় নামতে হবে কেন? যাদের গাড়ি আছে তারা মালিকরা তারা তো অফিসে বসেই দিতে পারে। তাদের নিজেদের সমিতি থেকে তারা টাকা জমা দেবে। আপনি দুটো গাড়ির মালিক, কথা আপনি মাসে 50-100 টাকা আপনি সমিতিতে জমা দিবেন, অ্যাকাউন্টে দিয়ে দিলেন, ফাইন। যারা শ্রমিক, তারা যদি মনে করে আমাদের কল্যাণ তহবিলে আমাদেরই কল্যাণ হবে, তারা যদি মনে করে আমি মাসে এই টাকা বেতন পাবে, এই টাকা রুজি করি, আমি আমার সেই টাকা থেকে আমি আমার সমিতিকে বা ফেডারেশন হোয়াট এভার সেখানে টাকা দেব। কিন্তু রাস্তাঘাট থামাই দিয়ে ড্রাইভারের কাছে লাভ দিয়ে উঠে যায়, মানে ইয়ে করা, সমিতির চাঁদা দাও, সমিতির চাঁদা নেওয়া, মানে রাস্তাঘাটে চাঁদা নেওয়া নেই। ইট মাস্ট বি স্টপড। এটার মধ্যে কোনো ব্যাকরণ নাই, এটার কোনো অজুহাত নাই, কোনো ব্যাখ্যা নাই। সোজা কথা, রাস্তায় কোনো চাঁদাবাজি হবে না, হতে পারবে না। দোকানে চাঁদাবাজি হবে না, ওই যে সেটা ফুটপাথ হোক আর দোকান হোক, সমিতির নামে সেটা যেই স্ট্যান্ড হোক, টেম্পো হোক আর বাস স্ট্যান্ড হোক, এই চাঁদা নেওয়া নেই। অনেক হয়েছে, আওয়ামী আমলে এগুলো প্রচুর করছে। হ্যাঁ, আর এই সমস্ত মানে লেবাস টেবাস বদলে অন্য কোনো দলের বদনাম হোক, এটা চাই না। এটা ইট মাস্ট বি স্টপড। এটা খুব কঠোরভাবে সেটা বন্ধ করতে হবে। মানে প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন জনদুর্ভোগ হতে পারে, এমন কোনো কিছু করা যাবে না। তো সুতরাং দলের এবং অন্য সবার এই কথাটা মাথায় রাখতে হবে। মানুষ বিরক্ত হতে পারে, সোজা কথা, এবং ক্ষমতার পারদ কিন্তু নিম্নমুখী। মানুষ বিরক্ত হতে পারে এমন কোনো কাজ সরকার অ্যালাউ করবে না। এটা খুবই স্ট্রং মেসেজ ফ্রম আওয়ার প্রাইম মিনিস্টার। এবং সরকারের দায়িত্বশীল চেয়ারে বসেও যদি দায়িত্বহীন মন্তব্য করে, জনগণও সেটি ভালোভাবে নেবে না। এটা উচিত না। আপনি সবাইকে তো উই শুড বি মোর রেসপন্সিবল। সবাইকে আমাদের দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। জি, ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে। ধন্যবাদ শেখ ফজলি বাড়ি মাসুদ আপনাকেও। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছে আগামীকাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।